করোনা ভাইরাস কতখানি ভয়াবহ হতে পারে অন্তত আমি জানি। অভিভাবক হারিয়েছি, গুরুজনদের হারিয়েছি, সুবিদদের হারিয়েছি, আজ একজন সহকর্মী হারালাম। এই বাস্তবতায় আপনারা যারা এই মুহূর্তে যমুনা টেলিভিশনের দর্শক রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ, দয়া করে নিজের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আপনার চারপাশে যারাই আছে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুপ্রাণিত করবেন। তাতে করে তিনি যেমন সুস্থ থাকবেন, আপনার সুস্থ থাকবার সম্ভাবনা বহু করে বেড়ে যাবে। কারণ এই পরিস্থিতিতে আমাদের লড়বার মতো খুব বেশি হাতিয়ার আমাদের কাছে নেই। তাই প্রত্যেকের সচেতনতা আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারে। এরপরও যদি কোভিড কিংবা নন কোভিড যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার জন্ম নেয় তবে সরাসরি আমাদের ফোন দিতে পারেন করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। জুলহাস জুবাইর আজ এই আয়োজনে আপনাদের সাথে আছি। ফোন নম্বর আমরা দেখিয়ে দিচ্ছি, একই সাথে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের দেখছেন দয়া করে লাইভ ফিডটি শেয়ার করে দিবেন। তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকেই হয়তো এই মুহূর্তে ইমার্জেন্সি স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তরটি পেয়ে যাবেন। এবং আপনারা যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে আছেন প্রফেসর এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। অল্প সময়ের মধ্যেই ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন, তিনিও যুক্ত হবেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। যে বিষয়টি বলছিলাম, করোনার ভয়াবহতার কথা, আজও দেশে প্রাণহানি হয়েছে আরও 215 জনের। এ নিয়ে মোট মৃত্যু 23,613 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 10,126 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 22.46%। নমুনা পরীক্ষা করা হয়েছে 45,078টি। এ পর্যন্ত শনাক্ত 13,96,868 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,990 জন। মোট সুস্থ এখন 12,62,065 জন। মৃত 215 জনের মধ্যে পুরুষ 107, নারী 108 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 65 জন মারা গেছেন আজ। এছাড়া চট্টগ্রামে 54, খুলনায় 28, সিলেটে 22, রংপুরে 16, বরিশালে 12, ময়মনসিংহে 10 ও রাজশাহীতে 8 জন মৃত্যুবরণ করেছেন। পরিস্থিতি চলছে, আপনাদের প্রতিদিন অনুরোধ করছি এই মুহূর্তে আসলে নিজের চারপাশ জীবাণুমুক্ত রাখবার কোনো বিকল্প নেই। কারণ গতকাল পর্যন্ত যেই তরতাজা প্রাণটি আপনাদের সর্বশেষ তথ্য জানাবার জন্য হয়তো ছুটে চলবার মানসিকতা নিয়ে বেঁচে থাকবার প্রাণপণ চেষ্টা করছিল, আজ কিন্তু ঘটনাটি অন্যরকম। একটি পরিবার তাদের স্বজন হারিয়েছে, আমরা এক প্রিয় সহকর্মী হারিয়েছি এবং সত্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা বিশাল মাধ্যম আপনারা সবাই হারিয়েছেন। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ, দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আপনি এবং আপনার চারপাশের মানুষজন যদি স্বাস্থ্যবিধি না মানেন তবে আমাদের প্রত্যেকের সুস্থ থাকাটা বিশাল বড় প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। অনেকে বলতেই পারেন আমরা তো গণমাধ্যম কর্মী, প্রতি মুহূর্ত সচেতন করি, তাহলে আমরা কেন আক্রান্ত হচ্ছি? বাস্তবতা হচ্ছে কর্মক্ষেত্রে যখন তথ্য সংগ্রহে আমরা যাই তখন আমাদের চারপাশে আমরা সচেতন হলেও এরকম অনেকেই থাকেন যারা হয়তো স্বাস্থ্যবিধিগুলো মানছেন না। তাদের নির্মমতার, তাদের স্বার্থপরতার বলি হতে হলো আমার আরও সহকর্মীকে। যাই হোক, এই বাস্তবতাগুলো মাথায় রাখবেন। এই মুহূর্তে একজন দর্শক আছেন, তাকে যুক্ত করতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম জাহাঙ্গীর, আমি গাজীপুর থেকে। জি জাহাঙ্গীর ভাই, বলুন। জি ভাই, আমি আমার মায়ের জন্য একটু কথা বলতাম। নিশ্চয়ই। কি নাম, ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 58। 58? জি, ওনার ডায়াবেটিস আছে। কেমন থাকে ডায়াবেটিসের মাত্রা? ডায়াবেটিস একটু বেশি, খালি পেটে 12-13 এরকম। জি। আর খাওয়ার পরে 17-18 এরকম। উনি কি ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন? যে ইনসুলিন নিচ্ছে, পাশে ওষুধও খাইতেছে। ইনসুলিন কত ইউনিট করে নিচ্ছেন, কোনটি নিচ্ছেন এবং কোন ওষুধ নিচ্ছে খাচ্ছেন? হলো সকাল 22 ইউনিট এবং নিচ্ছেন, রাত্রে নিচ্ছে 20। রাত্রে মিক্সটার 30। কিন্তু ওনার সমস্যা হচ্ছে আরেকটা। গত বৃহস্পতিবারে মানে কোনো কারণে উত্তেজিত হয়ে পড়ে, তারপর মানে বলতেছে ওর বাম দিকে, ডান হাতে এবং বুকের দিকে, ডান হাত ব্যথা এবং বুকের দিকে অস্বস্তি বোধ করতেছে। ডান পাশে? বুকের ডান পাশে না মাঝামাঝি বরাবর অস্বস্তি, কোন জায়গায়? না, উনি বলছিল মানে ডান হাতে ব্যথা এবং বুক থেকে উপরের দিকে অস্বস্তি বোধ। তারপর আমরা স্থানীয় একটা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানে ইসিজি করার পরে বলছি ওই হার্ট অ্যাটাক করতে। তারপর আমরা ওনাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসি। জি। ওখানেও ডাক্তার ইসিজি করে তারপর বলছিল যে হ্যাঁ উনি হার্ট অ্যাটাক করছে এবং আমাদেরকে ওখানে মানে 14 তারিখ পর্যন্ত থাকতে বলছিল। তারপরে মানে ওই এনজিওগ্রাম করার পরে বুঝতে পারবো কি অসুবিধা। আপনারা কি আছেন না চলে এসেছেন?
যে আমরা এখন চলে আসছি, কিন্তু ডাক্তার ওই ওষুধ টষুধ লিখে দিছে। ওই চলে আসাটা কি সমীচীন সিদ্ধান্ত হলো? মানে আমাদের ব্যাপার হচ্ছে ওই মানে ওখানে পরিবেশটা ভালো লাগে নাই। আচ্ছা, আমরা পরিবেশ ভাবছিলাম অন্য জায়গায় মানে ট্রিটমেন্ট করাবো আর কি। বুঝতে পেরেছি। এখন যে ওষুধগুলো দিচ্ছে ওষুধগুলোর নামগুলো বলবেন আমাদের? জি ভাইয়া, উদ্দেশ্য হইলো লোপিরেল প্লাস 75, হুম এভাস 40, কার্ডেক্স, এসি কার্ড, নাইটো কার্ড 2.6, নাইটোসল স্প্রে, পেন্টোনিক্স, হুম ডায়ামিকর 60 mr, বোপেন 3, আচ্ছা, বুঝতে এই পেরেছি। ওষুধগুলো দিচ্ছে। আর গতকাল বিকাল বেলা উনি আবার বলতেছে মানে বুকে ব্যথা করছে? বুকে ব্যথা করতেছে। তারপর ওই ব্যথার ওষুধটা আর স্প্রেটা দেওয়ার পরে আবার ব্যথা ভালো হয়েছে। জি, আপনাদের একটু এখন সচেতন আমাদের থাকতে হবে, জানতে একটু সাবধান থাকতে হবে। এই মুহূর্তে সচেতনতার বিকল্প নেই। প্রফেসর মোস্তফা জামানকে যুক্ত করছি। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর জি, বাড়তি করে কিছু জানার আমরা থাকে। ধন্যবাদ। আসলে যে দর্শক যুক্ত হয়েছেন খুব সুন্দর করে ইতিহাস বলেছেন। হ্যাঁ, এখানে কতগুলো অবজারভেশন আছে জুবায়ের। আমরা বলি, আমরা আসলে যখন আমরা চিকিৎসা, বিশেষ করে চেম্বারে অথবা হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি, প্রত্যেকটি আমাদের প্রেসক্রিপশনে আমাদের রোগীদের সাথে ডাক্তারের যে সম্পর্ক, তার একটি কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে আমাদের প্রেসক্রিপশনে। কিন্তু আমরা কিন্তু যখন এখানে উপদেশগুলো দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, অনেক সময় আমরা ওষুধের নামটি ভালো করে বিভিন্ন কারণেই বলা হয়ে থাকে না, কারণ অনেকগুলো ওষুধ কিন্তু টেলিফোনের মাধ্যমে বলা দেওয়া অসম্ভব। তবে তিনি যে ওষুধগুলো খাচ্ছেন, এই দর্শক তিনি খুব ভালোভাবেই জানেন যে ওষুধগুলো সব ঠিক আছে, এবং চিকিৎসক যেখানে ভর্তি করেছেন ইমার্জেন্সি সব ঠিক আছে, ওষুধ ঠিক আছে, এবং ডায়াবেটিসের মাত্রা কিন্তু খুব বেশি। আরেকটি অবজারভেশন, যে ডায়াবেটিস থেকে কিন্তু হার্টের রক্তনালীতে ব্লক হয়ে থাকে, কিন্তু অনেকে সেটি বুঝতে পারেন। ডায়াবেটিস থাকলে কিন্তু অন্যান্য রোগীরা হার্ট অ্যাটাক হলে যেমন বুকে ব্যথা অনুভব করে থাকেন, ডায়াবেটিসের রোগীরা যদি আনকন্ট্রোল থাকে অনেক সময় কিন্তু বুকে ব্যথা অনুভব নাও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অস্বস্তি বোধ করতে থাকেন। এটি কিন্তু ব্যাপার। সুতরাং তিনি যে ওষুধ খাচ্ছেন এবং যে চিকিৎসা নিয়েছেন, নাভিগুলো ইনজেকশন নিয়েছেন নিশ্চয়ই, সেগুলো আমরা দিয়ে থেকে পরবর্তীতে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, কেউ কেউ আছেন এই ওষুধগুলো খেয়ে সারা জীবন ভালো থাকে, কেউ কেউ আছেন ওষুধ খাওয়ার পরেও পুরোপুরি তার যে মানে উপসর্গ সেটি নিবারণ হয় না। সেক্ষেত্রে আমরা অনেক সময় একটি হার্ট অ্যাটাকের পরে একটা অ্যাঞ্জিওগ্রাম করে দেখি করোনারিতে হার্টে কোনো ব্লক থাকে কিনা। যদি অ্যাঞ্জিওগ্রামের পরে করোনারিতে 70% বেশি ব্লক থাকে, সিগনিফিকেন্ট ব্লক বলি, এবং সেক্ষেত্রে যদি মূল রক্তনালীতে ব্লক থাকে, আমরা তিনটি ভাবে চিকিৎসা করে থাকি। একটি ওষুধের মাধ্যমে, একটি করোনারি আর্টারিতে স্টেন্টিং বা মাধ্যমে বা রিং পরানোর মাধ্যমে, আরেকটি কারো কারো ক্ষেত্রে বাইপাস সার্জারির মাধ্যমে। তবে এটি কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড আছে, কার জন্য কোন চিকিৎসা দিতে হবে সেটি কিন্তু নির্ধারিত করা আছে। সেটি কিন্তু আমরা বলি, এবং সোশ্যাল ইকোনমিক কন্ডিশন বিষয়ে আমরা, তবে সবার কিন্তু আমরা অ্যানজিওগ্রাম করতে হয় না, এবং ব্লক থাকলে কিন্তু আমরা অনেক সময় শুধু ওষুধের মাধ্যমে রাখি। কারো কারো ক্ষেত্রে সেক্ষেত্রে যদি ওষুধের পুরোপুরি তার উপসর্গ না যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় সেই ধরনের আধুনিক চিকিৎসা দিয়ে থাকি। আরেকটি বিষয় বলবো, তিনি ওষুধ খাচ্ছেন খেতে থাকুন, সঙ্গে কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন। আর পাশাপাশি ডায়াবেটিসের জন্য চিকিৎসাটি আরেকটু ভালো করতে হবে। তিনি ডায়াবেটিস যে বলছেন যে ইনসুলিন 2 বেলা নিচ্ছেন, 17-18 তিনি থাকছে, 12-13 থাকছেন সকালবেলা খালি পেটে। এইভাবে আমরা বলবো ইনসুলিন ডোজটি আস্তে আস্তে বাড়াতে হবে, এবং সঙ্গে যে ট্যাবলেটটি খাচ্ছেন প্রয়োজনে তারও ডোজ বাড়াতে হবে। এবং আমাদের মূল বিষয় রাখতে হবে 6-7-8, খাবার আগে 6, খাবার 2 ঘন্টা পরে 8, যেটি এখন বর্তমানে আছে 17-18, এবং 3 মাসে ডায়াবেটিসের গড় যেটি আমরা বলি HbA1c, এটি রাখতে হবে 7, 6-7-8 এরকম রাখতে পারলে আমরা বলবো কাঙ্ক্ষিত পর্যায়ে গেছে। তখন কিন্তু আমরা যে কোনো রোগ, হার্টের রোগ হোক সেটিকেও নিবারণ করতে পারবো, সঙ্গে কিডনি স্ট্রোক যেগুলো হচ্ছে রক্তনালীতে সবগুলো প্রতিরোধ করতে পারবো। তবে এই মুহূর্তে তাকে বলবো তার ইনসুলিনের মাত্রা একটু বাড়াতে হবে চিকিৎসকের পরামর্শ মতন, সঙ্গে তিনি যদি ট্যাবলেট খেয়ে থাকেন সেটি খেতে থাকুন। তবে যদি নাইট্রোমেন্টের বুকে চাপ হয়, ভার হয়, যেটি বলছেন মাঝে মাঝে তাকে জিহ্বার নিচে স্প্রে নিতে হয়, সেটি নিতে পারেন। কিন্তু বারবার যদি স্প্রে নেওয়া লাগে, এটি কিন্তু একটি নির্দেশিকা আছে, তার কারণে অ্যানজিওগ্রাম করতে হবে, এবং ব্লক থাকলে ব্লকের চিকিৎসা করতে হবে। সুতরাং তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা বলবো তিনি সঠিক চিকিৎসা সঠিক পথে আছেন, এবং বাকি চিকিৎসাটি সম্পন্ন করে তিনি রোগীর ভালো চিকিৎসা করবেন বলে আমরা আশা করি। এবং বর্তমান সময় বাংলাদেশে আধুনিক চিকিৎসা সবকিছু সম্ভব। তিনি যদি সরকারি চিকিৎসা নিতে পারেন, সেটাও কিন্তু আমরা বলবো তাকে আমরা সরকারি হাসপাতালেও কিন্তু তাকে চিকিৎসা দেওয়ার মাধ্যমে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী একজন প্রশ্ন করেছেন, 32 সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি, তার হঠাৎ করে টেম্পারেচার বোধ করছেন, কাশিও আছে, একই সাথে ওয়াটারি ডিসচার্জ আছে, সমাধান চেয়েছেন আপনার কাছে। এই প্রশ্নের উত্তর আমরা নিব। একজন দর্শকও আছেন, তার প্রশ্নটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম, বয়স এবং কোথা থেকে ফোন দিয়েছেন জানিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম আলাউদ্দিন আলাল, আমি পাবনা থেকে বলছি। আমার বয়স 55। জি আলাল সাহেব বলুন কিভাবে সহায়তা করতে পারি। আমার সমস্যা হচ্ছে কি, আমার এই 10-15 মিনিট যদি ফিজিক্যাল ওয়ার্ক করি কিংবা হাঁটাহাঁটি করি, জি গা ঘেমে যায়। 2-3 দিন করলে আর হাসি কাশি শুরু হয়ে যায়, আচ্ছা তখন আর হাঁটতেই পারি না। এরকম পরিস্থিতি, তখন গা মা ঘেমে অস্থির থাকে, আমার পায়ের গোড়ালিটা খুলে যায়, মাঝে মধ্যে খুলে যায়। এটা আমি ডাক্তার দেখাইছিলাম, আচ্ছা যে উনি আমাকে ব্লাড টেস্ট করে বললে যে আপনাকে 3টা ওষুধ দিলে। জি এই একটা হচ্ছে যে অটোবাটেন, আর প্রেশার আছে পেশেন্ট 50, আর হচ্ছে মনোক্রাস্টেন, জি আর এই হচ্ছে আপনার সোনোভাস, মাঝে মধ্যে নাকের দিক টানের সাইনোসাইটিস আছে জি আমার। আপনার এই যে সমস্যা। আপনার এই যে অ্যালার্জির সমস্যা এটা কতদিন ধরে, মানে এরকম হাঁচির সমস্যা কতদিন ধরে? অ্যালার্জির সমস্যা আমার। জি দুঃখিত বুঝতে পারিনি। আমার অ্যালার্জির সমস্যা সেটা তো আমি বুঝতে পারি নাই। আচ্ছা মানে কতদিন ধরে এই হাঁচির সমস্যা? এটা অনেক দিন থেকে হাঁটাহাঁটি বা ফিজিক্যাল ওয়ার্ক করলে গা ঘামে। আচ্ছা সব সময় ঘামতো এটা, গা ঘামলে এরকম হয়? হ্যাঁ, আচ্ছা যখন ফিজিক্যাল ওয়ার্ক কিংবা 10-15-20 মিনিট আধা ঘন্টা হাঁটাহাঁটি করি গা ঘামে, তখন হাঁচি কাশি হয়। আচ্ছা। হাঁচি কাশি হলে পরেই তখন আর আমি মানে এখন চলাফেরা করতে পারি না। আচ্ছা বুঝতে পেরেছি আমরা। প্রফেসর মোস্তফা জামান আপনার যদি আর কিছু জানবার থাকে। যে জি একটু হলো যে যে দুটো কিন্তু ভিন্ন বিষয়। আমরা হৃদরোগের জন্য বলে থাকি যদি হাঁটাহাঁটির পরে, পরিশ্রমের পরে যদি বুকে চাপ হয়, ভার হয়, দম বন্ধ হয়ে আসে, সেটি হৃদরোগের উপসর্গের সাথে সম্পর্কিত। তার জন্য আমরা বলি একটি ইটিটি বা ট্রেডমিল টেস্ট করার জন্য। তাহলে তার হার্টের ব্লক জাতীয় কোনো সমস্যা আছে না সেটি কিন্তু অগ্রিম জানতে পারবেন। যে কথা একটু আগে একজন দর্শক বলছিলেন তার হার্ট অ্যাটাক হয়েছে, ইটিটি করার মাধ্যমে যাদের এরকম উপসর্গ হয় একটু ট্রেডমিল টেস্টের মাধ্যমে জানতে পারবো তার হার্টের সমস্যা আছে কিনা অগ্রিম। আর যেটি হলো যে হাঁটার পরে যদি আশেপাশে ধুলোবালি থাকে, ধুলোবালির জন্য তার শ্বাসকষ্ট হয়, কাশি হয়, হাঁচি হয়, অথবা তার ঘাম জমে শরীরে হতে পারে অ্যালার্জির কারণে, সেটি কিন্তু ভিন্ন ব্যাপার। সুতরাং তাকে বলবো একটি সিরাম আইজিই পরীক্ষাটি করার জন্য, তাতে করে অ্যালার্জি জাতীয় সমস্যা আছে কিনা। ইতিমধ্যে তিনি কিন্তু ওষুধ খাচ্ছেন, অনেক সময় নাকে একটা স্প্রেও দিয়ে থাকি হাঁচি কাশি হলে, সেটিও তিনি খেতে পারেন। এছাড়া মন্টেলুকাস জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি যদি হাঁচি কাশি এগুলোকে প্রিভেন্ট করবার জন্য, প্রতিরোধ করবার জন্য। সঙ্গে আমরা একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি। কিন্তু তিনি যে কথাটি বলছেন গুরুত্বের সাথে, যদি ডায়াবেটিস আছে কিনা আমরা জানতে পারি। যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে হৃদরোগের দিকে একটু আমরা বলবো বেশি যেতে পারে। সেক্ষেত্রে হাঁটাহাঁটি করার পরে বুকে চাপ হয় কিনা, ভার হয় কিনা, যদি এরকম হয় তাহলে কিন্তু যদি ঘাম হয় সেক্ষেত্রে ইটিটি বা ট্রেডমিল টেস্ট করতে পারে, একটি ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন। যেহেতু চর্বি আছে, কোলেস্ট্রল আছে, অ্যাটোভা খাচ্ছেন, সেক্ষেত্রে আরো কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। আমরা যেহেতু মাত্র অ্যাটোভা খাচ্ছেন, তিনি মন্টেলুকাস খাচ্ছেন, আমাদের আগে যে ওষুধগুলো বললাম যে গ্রুপের, তার সাথে একটি ট্যাবলেট আমরা অনেক সময় নাইট্রোমিন স্প্রে দিয়ে থাকি ইমার্জেন্সিতে, যে বুকের চাপ হলে, ভার হলে জিহ্বার নিচে একটি স্প্রে অথবা ট্যাবলেট পাওয়া যায় যেটি নাইট্রোমিন গ্রুপের। আমরা বলবো সেই জিটিএন গ্রুপের ওষুধটি যদি তিনি খেতে পারেন বা জিহ্বার নিচে ব্যবহার করতে পারেন, যদি দেখেন যে কমে যায়, সেটাও কিন্তু একটি প্রমাণ যে তার হৃদরোগ থাকতে পারে। তবে ট্রেডমিল টেস্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা বলতে পারি যে তার হার্টের দিকে সমস্যা কম। সেক্ষেত্রে হাঁচি কাশির সাথে অ্যালার্জির সম্পর্ক বেশি থাকার কথা, যে কথা একটু আগে বলছিলাম। আশা করছি দর্শক আমাদের এই পরামর্শে বুঝতে পেরেছেন। আমরা বলবো দুটি দিকে তাকে চিন্তা ভাবনা করতে হবে, একটি হার্টের দিকে সমস্যা আছে কিনা সেই বিষয়ের জন্য একটি পরীক্ষা জানতে পারবেন, আর এর সাথে তিনি যে না ঘামের সাথে যে তার হাঁচি কাশি হচ্ছে সেটির সাথে অ্যাজমা অ্যালার্জির সম্পর্ক আছে কিনা তারও চিকিৎসা আমরা ইতিমধ্যে করতে হবে। সবসময় ঠান্ডা, ধুলাবালি এগুলো একটু এড়িয়ে চলবেন। আর সঙ্গে আমরা একটু আগে যে পরামর্শ দেব, একটি ট্রেডমিল টেস্ট পরীক্ষা করবেন, সেটি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারলে আমরা বাকি পরামর্শটাকে দিতে পারবো বলে আমরা আশা করছি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে যে প্রশ্নটি ছিল তার সাথে একটা ছোট্ট অংশ জুড়ে দিতে চাই। এখন প্রচুর প্রসূতি মায়েদের কাছ থেকে আমরা পাচ্ছি যে তারা কোভিড আক্রান্ত জানাচ্ছেন, কিংবা কাশি আছে, কাশির সাথে কিছুটা বুকে চাপও লাগছে। অনেকে আবার আমাদেরকে জানাচ্ছেন যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে যদি সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে এই যে 32 সপ্তাহে যিনি অন্তঃসত্ত্বা, তার ব্যাপারে সমাধান এবং একই সাথে ডেঙ্গু এবং কোভিডের দুইয়ের সমন্বয়ে যদি কোনো সাজেশন থাকে। আমাদের কাছে আসলে যিনি জানিয়েছেন 32 সপ্তাহের প্রেগন্যান্সিতে হাই ফিভার, এটা কিন্তু একটু আমরা ভয় পাই বা ভয় পাওয়ার জায়গা তৈরি হওয়ার মতো। কারণ হলো যে 32 সপ্তাহে যখন কারো হচ্ছে যে এই ধরনের সমস্যা হয়, আমাদেরকে একটু ধরে নিতে হবে যে এখন আসলে আমরা কি পাচ্ছি। আমরা কোভিড পাচ্ছি একদিকে, অথবা একটা গ্রুপকে আমরা ডেঙ্গু পাচ্ছি।
আর আমি আরেকটা জায়গা এখানে যুক্ত করতে চাই, আমরা কো ইনফেকশন পাচ্ছি। আমি কয়েকটা রোগীকে ভর্তি রেখেছি, ডেঙ্গুও আছে, কোভিডও আছে এবং প্রেগন্যান্সিও আছে, তিনটা জিনিস একসাথে, এবং তার জন্য কিন্তু কষ্টটা একটু বড় হয়ে যায়। কারণ যখন ডেঙ্গুর মতো একটা বিষয় এবং সাথে কোভিড পজিটিভ হন একজন প্রেগনেন্ট মা, তিনি আসলে সেটাকে নিয়ে যখন লড়াই করেন, সেখানে কিন্তু আমরা বলি যে সংকটও আমরা একটু বেশি দেখি এবং তার জন্য স্ট্রেসের জায়গাটিও একটু বেশি তৈরি হয়। তো সেই জায়গাটিতে আমি বলবো যে এখন যদি হাই ফিভার থাকে প্রেগন্যান্সিতে, আমাদের প্রথম কাজটি থাকে যে যে কোনো মূল্যে আমাদেরকে টেম্পারেচার কমাতে হবে। কারণ যখন ফিভার আরো বাড়বে তার সাথে কিন্তু সাইড এফেক্ট গুলো বাড়া শুরু করে। যেমন বাচ্চা নড়াচড়া কম ধরুন, শ্বাসকষ্টের প্রসঙ্গটা ধরুন, হাই ফিভার হলে তার পেটে ব্যথা হয়ে উপরে লেবারে হয়ে যাওয়ার বিষয়টি আসতে পারে, হাই ফিভার থেকে অনেক সময় ব্লিডিং এর প্রসঙ্গটি আসতে পারে। অতএব আমাদেরকে অ্যাড্রেস করতে হবে প্রথমে তার যে জ্বরটাকে কমানো। প্যারাসিটামল বাসায় নিজ দায়িত্বে কেউ নিতে পারেন, এবং এই নামটি বললে এটা যে কেউ নিজ দায়িত্বে যেহেতু নিতে পারবেন আমরা বলতেই পারি, সেই জায়গাটি একটি বিষয় আছে। এবং প্রেগন্যান্সিতে আমরা বলি যে 1 গ্রাম করে প্যারাসিটামল কিন্তু 6 আওয়ারলি অনেক সময় আমাদের পেশেন্টদেরকে দেওয়ার প্রয়োজন হয়। সেটা দিয়ে যখন কারো কাজ না হয় আমরা বলি যে তার সাথে সাপোজিটরি ইউজটাও এটা করা যেতে পারে। অনেকে ভাবেন যে প্রেগন্যান্সিতে আমরা এটা পারবো কিনা, এটা পারা যেতে পারে। কিন্তু যখন একটা মা হাই ফিভার কমপ্লেইন করেন, আমাদের একটা রিকোয়েস্ট থাকবে তাদের এবং তাদের ফ্যামিলির জন্য যে আমাদের এই পেশেন্টটাকে হসপিটালে অ্যাডমিশন করাটা জরুরি। হাই ফিভার নিয়ে ঘরে আসলে বসে থাকলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করব, এবং এর একটা পূর্ণাঙ্গ ইভ্যালুয়েশন দরকার। এবং এই সময় আমাদের যে গাইডলাইন বা প্রোটোকল সেটি হচ্ছে কোনো মা এরকম হাই ফিভার কমপ্লেন করলে আমরা NS1 অ্যান্টিজেন যেমন ডেঙ্গুর দিচ্ছি তার সাথে কোভিড টেস্টটাকেও জুড়ে দিচ্ছি, এবং কমপ্লিট ব্লাড কাউন্ট একটা খুব গুরুত্বপূর্ণ, খুবই কম দামি পরীক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা আমাকে কমপ্লিটলি গাইড করবে যে এই পেশেন্টটা আসলে কোন ইনফেকশনের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমি বলবো সবকিছু মিলে এই পেশেন্টটার জন্য আমি প্রেফার করি যে ইমার্জেন্সি একটা অ্যাডমিশন কোনো প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগে তার বাসার কাছে যে মেডিকেল কলেজ হাসপাতালে আছে সেখানে তিনি নিতে পারেন, অথবা যদি কোনো ডাক্তারের আন্ডারে থাকেন সেটা নিতে পারেন। এবং এই সময় একটি ইমার্জেন্সি আলট্রাসোনোগ্রাফি আমাদের জন্য খুব দরকার, কারণ বাচ্চার বায়োফিজিক্যাল প্রোফাইলটার কি অবস্থা, বাচ্চার নড়াচড়া, বাচ্চার ভেতরকার পানি, বাচ্চা যেখানে অবস্থান করছে তার পেছনে কোথাও ব্লিডিং, এমন কোনো কিছু আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। এবং জুডিশিয়াল ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক, এটি আসলে চিকিৎসকের কাছে না গেলে সঠিকভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগের যে প্রয়োজনীয়তা এবং করার যে দরকারি বিষয়টি রয়ে গেছে সেটি জানার জন্য কিন্তু যেতে হবে। এবং ইউরিন ইনফেকশন নিয়েও অনেকে আমাদের কাছে প্রেজেন্ট করেন এরকম হাই ফিভার নিয়ে, সেটাও কিন্তু আমাদের একটি অপরিপক্ক অবস্থায় বাচ্চা ডেলিভারির কারণ হতে পারে। তাই আমার ওনার জন্য অনুরোধ থাকবে এই মুহূর্তে আপনারা ইমার্জেন্সি হাসপাতালে অ্যাডমিশনের জন্য চিন্তা করুন, বাসে আপনারা জ্বরটা কমান, প্রপার হাইড্রেশন মেইনটেইন করার চেষ্টা করুন, পানি এবং পানীয় জাতীয় খাবার দিয়ে বাচ্চা নড়াচড়াটা খেয়াল রাখুন, এবং আমাদেরকে যে কোনো টেস্টগুলো করে একটা সিদ্ধান্তে আসতে হবে যে উনি আসলে হাই ফিভারটি নিয়ে কেন ভুগছেন। এবং এরকম অবস্থায় বাংলাদেশের যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো এবং সরকারি হাসপাতালগুলো কিন্তু সার্ভিস দেওয়ার জন্য বসে আছেন এবং দিচ্ছেন, না হলে অন্য হাসপাতালকে চুজ করুন। আমি হয়তো কর্পোরেট হাসপাতালে দেখাই কিনা, আমি এখন সরকারি হাসপাতালে যাব না, এমন সিদ্ধান্ত কিন্তু অনেক সময় নেওয়া যায় না। কারণ কি, আগে রোগীকে বাঁচাতে হবে, এবং রোগীর যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সেটি যে হাসপাতালে আমরা করতে পারি না কেন সেটি আমাদেরকে করে ফেলতে হবে। জুবায়ের, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার মেয়ের বয়স 20, ওর নাম মিম। আপনার কি নাম? আমার নাম রেজা, বাটা থেকে বলছিলাম। জি রেজা ভাই বলুন। আচ্ছা, আমার মেয়ের হঠাৎ করে জ্বর এবং সর্দি। আচ্ছা, 7 বছর বয়স বললেন তাই তো? না, 20 20 বছর বয়স। জি জি জি। জি জি। আচ্ছা, তার হঠাৎ করে জ্বর আসছে এবং সর্দি লাগছে, নাক বন্ধ, গলা ব্যথা ছিল কিন্তু নাই এখন আর কি। আচ্ছা, ইমিডিয়েটলি আমি একটা থ্রোট চেকআপ করালাম, জি, তার কোভিড নেগেটিভ আসছে, কিন্তু আইজিই হলো 268। 268। জি। আচ্ছা। আর হিমোগ্লোবিন হলো 9.6, ESR 45। তারা হিমোগ্লোবিন 9.6, ESR 45। জি। আর প্রোফাইল অফ WBC, TC WBC হলো 07। 0.7। 07। হ্যাঁ, আচ্ছা। আর TC অফ RBC হলো 04। তারা কমেন্ট লিখছে মডারেট নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। বুঝতে পেরেছি। আমি খুব অ্যাফ্রেড অফ আছি, এই জন্য জি, এখন আমি একটু সাজেস্ট করছি কি হয় এটা ঘটছে। একটু আপনার মেয়ের 20 বছর বয়সে তার ওজনটা একটু আমাদের জানাবেন। ওর
55, 55, উচ্চতা উচ্চতা 5 ফুট 7 হবে। 5 ফুট 7। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। আমার কাছে মনে হয় এই প্রশ্ন একদমই ভালো জবাব দেবেন প্রফেসর মোস্তফা জামান, জি উনি যুক্ত করুন। নিশ্চয়ই। আমি আসলে প্রশ্নের উত্তর আমি দুটি ভাগে দিতে চাই। একটি হলো যে আমি দিতে চাচ্ছি, আমি একটি অংশ শারমিন আব্বাসীকে দিব। সেই কথা আগে মূল বিষয়টা বলি। তার সমস্যা দুই রকম। একটি তার জ্বর সর্দি আছে, এটি মেডিকেল সমস্যা আমরা বলবো। তবে এই সময় যেহেতু জ্বর সর্দি হচ্ছে, কোভিড আছে কিনা সেটি জানার ব্যাপার এবং সেটি পরীক্ষা করা দরকার। উনি পরীক্ষা করেছেন প্রফেসর মোস্তফা জামান, নেগেটিভ এসেছে। নেগেটিভ আসে, তাহলে ধরে নিতে পারি তিনি ভালো আছেন। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণে, তবে একটি জ্বর যেহেতু ভালো হয়ে গেছে, অনেক সময় জ্বর থাকলে অ্যান্টিবায়োটিক দিই, যদি জ্বর ভালো হয়ে যায় অনেক সময় অ্যান্টিবায়োটিক ছাড়াও কিন্তু অনেকে ভালো হয়ে যায়। প্রফেসর মোস্তফা জামান, আরেকটা তথ্য আপনাকে একটু দিয়ে রাখি, উনি আইজিইর মাত্রা বলেছিলেন আমাদেরকে 268। জি, সেটি বলছি। তো সেক্ষেত্রে আইজি যেহেতু বেশি, আমরা বলছিলাম একটু আপনি আসলাম, আমরা আইজি সাধারণত এই বয়সে আমরা বলি যদি 150-র উপরে থাকে, 100 কোথাও 100 কোথাও 150 এর উপরে থাকে, আমরা ধরে নিই অ্যালার্জির সাথে সম্পর্ক আছে। সেই জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকে একটি, আর মন্টেলুকাস ওষুধ 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি খাবেন। এটা আগামী 3 মাস খেতে পারেন, ভয়ের কিছু নাই এদিকে। সেক্ষেত্রে ঠান্ডা ধুলোবালির থেকে দূরে থাকবেন, এটি সবসময় বলছি। কিন্তু এটি কিন্তু ভালো হয়ে যাবেন এবং আবার হতে পারে, কিন্তু মনে রাখবেন এটি বড় ধরনের কোনো রোগ নয়। যেহেতু তিনি আসতে একটু স্টিম, যেহেতু নাক বন্ধ থাকতে মাঝে মাঝে একটু অ্যান্টিহিস্টামিন ব্যবহার করলে নাকটি বন্ধ হতে পারে। একটু গরম পানির ভাপ, যেটি অত্যন্ত কার্যকর, সেটি দিলে তিনি আস্তে আস্তে একেবারে ভালো যাবেন। কিন্তু আরেকটি সমস্যা তিনি বলছেন যে তার হিমোগ্লোবিন কম এবং ইএসআর কিন্তু একটু বেশি থাকতেই পারে জ্বর হলে শরীরে, এরকম যদি কোনো সমস্যা, এটি কিন্তু ভয়ের কোনো কারণে। কিন্তু হিমোগ্লোবিন 9.6 থাকলে আমরা দুটি চিন্তা করি, যেহেতু একটি মেয়ে অনেক সময় মাসিকের যদি বেশি ব্লিডিং হয়ে থাকে, তার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে রক্ত কম থাকতে পারে, হিমোগ্লোবিন কম থাকতে পারে। সেই প্রশ্নের ব্যাপারটি আমি শারমিন আব্বাসীকে বলবো। তবে যদি সেদিকে কোনো ইতিহাস না থাকে, তাহলে আমরা রক্তের কিছু পরীক্ষা করে দেখি যে রক্তবিদ্যার কোনো সমস্যা আছে কিনা। সেখানে কিছু পরীক্ষা দিয়ে আমরা আরো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার সমস্যাটি বের করি। তবে আমাদের অভিজ্ঞতায় দেখেছি যাদের বয়সে এরকম মেয়েদের ব্যাপারে যদি হিমোগ্লোবিন কম থাকে, অনেক সময় আমাদের কাছে ইতিহাসটি বলে না, কিন্তু যারা গাইনোকোলজিস্ট তাদের কাছে কিন্তু ইতিহাস নিলে কিন্তু দেখা যায় তার হিমোগ্লোবিন কম থাকে, সেই চিকিৎসা করলে সাময়িকভাবেই দেখা যায় খুব সহজেই তার সব সমস্যা একেবারেই ভালো হয়ে যায়। আমি মনে করি এই বিষয়ে ডক্টর শারমিন আব্বাসীরও অভিজ্ঞতা আছে। ডক্টর শারমিন আব্বাসী, আমি বলবো আপনিও কিছু কথা যুক্ত করতে পারেন। ধন্যবাদ অধ্যাপক মোস্তফা জামান। আসলে যে জায়গাটি হয়েছে, বাবা অনেক ভয় পাচ্ছে। আমি আগে বলবো যে ভয় দূর করেন। আমরা আশ্বস্ত করতে চাই আপনাকে যে খুব জটিল কিছু হয়নি, জ্বর হয়েছে, জ্বর ভালো হবে, কোভিড নেগেটিভ। এখন আপনি একটু অপেক্ষা করুন, ডেঙ্গুর মতো কোনো ফিচার পার কিনা সেটা আপনি ভাবতে পারেন। আর হিমোগ্লোবিন কম, এটি আসলে হতে পারে অনেকগুলো কারণে হতে পারে। ইয়াং একটা মেয়ে, অনেক সময় ওরা ডায়েট কন্ট্রোল করে, ওরা আয়রন যুক্ত খাবার খায় না, আমাদের অবচরে আমরা হয়তো সেটা বুঝি না, জানি না। এমন কোনো কিছু হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেকেন্ড, আয়রন ডেফিসিয়েন্সি আমরা বলতে পারতাম, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম বলেছে নর্মোসাইটিক নর্মোক্রমিক। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে সেখানে তো মাইক্রোসাইটিক কথাটি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আয়রন হয়তো ডেফিসিয়েন্সি নেই। তারপর অধ্যাপক মোস্তফা জামান এবং আমি প্রয়োজন মনে করি ও যখন একটু স্টেবল হবে, ওর জ্বর কমবে, আপনার একটা সেরাম আয়রন প্রোফাইল করতে পারেন, সেরাম আয়রন অ্যান্ড ফেরিটিন অ্যান্ড হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস। কারণ ইয়াং এজে অনেক সময় দেখা যায় যে কারো হয়তো হিমোগ্লোবিনের কিছু ছোটখাটো অ্যাবনরমালিটিও থাকতে পারে, যে জন্য এই প্রবলেমটি হতে পারে। আর ওর মিনিস্ট্রাল হিস্ট্রিটা আমরা জানি না, মিনিস্ট্রেশন হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় হয়তো ব্লিডিং একটু বেশি হয়, ফ্যামিলি হয়তো জানে না বা বিষয়টি আমরা ইগনোর করে যাই, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের কিন্তু এই ধরনের এনিমিয়া বা রক্ত স্বল্পতার একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো সে একটু স্টেবল হলে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেনে করতে পারি, এবং তার যদি অতিরিক্ত ব্লিডিং হয় সেটা আমাদেরকে পরবর্তীতে জানালে সেটাকে ওয়ার্ম আপ করার জন্য কোনো বিষয় করা যাবে কিনা সেটা ভাবতে হবে। আর আমি আরেকটা আমার এক্সপেরিয়েন্স থেকে যুক্ত করতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, আমি দুঃখিত আপনাকে একটু থামাচ্ছি। দুটো তথ্য একটু মনে করিয়ে দিতে চাই। বাবা মনে করিয়ে দিয়েছিলেন মেয়ের বয়স 20, ওজন তার 55 কেজি এবং উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। যদি এ থেকে অনুমান করে বোঝা যায় যে আন্ডারওয়েট আছেন না ঠিক আছেন, যদি আপনার কোনো মতামত থাকে। পারফেক্ট আছে, কিন্তু এই গ্রুপের একটা বড় সমস্যা আমরা পাই, যেটা অনেক সময় ইগনোর হয়ে যায়, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন ডিসঅর্ডার। হাইপোথাইরয়েডিজমে যারা ভোগেন তারাও কিন্তু একটা বড় অংশ এনিমিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। যদিও এটা সরাসরি কোনো সিম্পটম না, কিন্তু আমরা আমাদের এক্সপেরিয়েন্স এরকম অনেক রোগী পেয়েছি। সেই জায়গাটিতে এই মুহূর্তে মনে হয় তিনি আগে জ্বরের চিকিৎসা করুক, সেই চিকিৎসাটি কিন্তু আমরা বলেছি অধিকতর চিকিৎসা জ্বর ভালো হওয়ার পরে আমরা করতে পারবো, সেটি বড় কোনো সমস্যা হবে না বলে আমরা বিশ্বাস করছি। অবশ্যই।
চমৎকার। এই জন্যই দর্শকদের কাছে আমাদের এত গ্রহণযোগ্যতা। এইভাবে দুজন অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে সম্মিলিত পরামর্শে নিশ্চয়ই যে কোনো রোগী এমনিতেই মানসিকভাবে প্রচুর শক্ত হয়ে যাবেন। ডাক্তার আবু সাইদ শিমুল অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন, তার জন্য একটা প্রশ্ন আমার কাছে আছে, সেই প্রশ্নটি আমি একটু নিয়ে নিতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুলের জন্য অনেকক্ষণ আগেই আমাদের কাছে প্রশ্নটি করেছেন একজন দর্শক, অনেকক্ষণ ফোনে ছিলেন, সংযোগটি আমরা বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি। রাজীব আহমেদ আমাদের বলছেন, ছেলে বাচ্চা, বয়স 8 মাস, 15 দিন আগে জ্বর ছিল 101-এর মতো, 3 দিন পর জ্বর ভালো হয় কিন্তু শরীরে ঘামাচির মতো ফুসকুড়ি ওঠে, এখনও আছে তবে কম। সিবিসি টেস্ট রেজাল্ট হিমোগ্লোবিন 8.6, প্ল্যাটেলেট কাউন্ট 850,000, টিএসএইচ এবং T4 নর্মাল রেঞ্জে আছে। এটা কি কোনো ধরনের অসুখ কিনা, করণীয় কি? ডাক্তার আবু সাইদ শিমুল যদি দীর্ঘ একটা বিস্তারিত উত্তর দিতে চান তাহলে আমাদের বিরতির পরে এসে নিতে হবে, নতুবা সংক্ষেপে যদি আমরা উত্তর দিতে চাই তাহলে এখন দিতে পারি। আমার মনে হয় বিরতির পরে আমরা ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন করোনা হেল্প ডেস্ক, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক। আমরা বিরতিতে যাবার আগে ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম। ডাক্তার আবু সাইদ শিমুল, ডাক্তার আবু সাইদ শিমুল শুনতে পাচ্ছেন আপনি আমাদের? ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি না ওনাকে। হারেন রয় আমাদের প্রশ্ন করেছেন, 34 সপ্তাহের অন্তঃসত্ত্বা কোভিড-19 ভ্যাকসিন দেওয়া যাবে কিনা তিনি। ডাক্তার শারমিন আব্বাসী। অধ্যাপক আবু সাইদ শিমুল উত্তরটি দেখ, আমি তারপরে দিচ্ছি, উনি যুক্ত হয়েছে। জি আচ্ছা, যে প্রশ্নটি করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো আসলে সিমটমের কথা বলছি। 8 মাসের বাচ্চার জন্য প্রশ্ন করে, হ্যাঁ, যে ফুসকুড়ি ওঠে আসলে সামনাসামনি না দেখলে এক্ষেত্রে আসলে কমেন্ট করতে একটু ডিফিকাল্ট। এটা অনেক ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি, যে কোনো ভাইরাল ইনফেকশনের পর এই ধরনের র্যাশ বা এমন কিছু উঠতে পারে। আবার চিকেন পক্সও কিন্তু এই ধরনের ফুসকুড়ির মতো উঠে। অনেক সময় দেখা যায় প্লেটেলেট কমে গেলেও কিন্তু এমন সময় হয়। সুতরাং এখন এটা চুলকানি আছে কিনা সেটাও কিন্তু একটু দেখবে। যদি দেখেন যে না, এটা আসলে একটু চুলকানি আছে, সেক্ষেত্রে বুঝতে হবে হয়তো এটা অ্যালার্জির কোনো সমস্যা। সেক্ষেত্রে আপনি এই বাচ্চার ক্ষেত্রে আপনি এন্টিস্টা অথবা যে কোনো একটা এন্টিহিস্টামিন আপনি দিতে পারেন। 1/2 চামচ করে 2 বার যদি 5-7 দিন দেন ভালো হয়ে যাবে। এটা আপনি স্পেসিফিকলি কিছু আমাদেরকে ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন আছে 8.6 এবং প্লেটেলেট আপনি 800 বা 30 যেটা বলতে চাইছেন, মনে হচ্ছে এটা 83,000, কারণ 8 লাখ আসলে প্লেটেলেট হওয়ার কথা না। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখে যাচ্ছি হিমোগ্লোবিন কম, প্লেটেলেট কম, ডাব্লিউবিসি যদি কম থাকে অনেক সময় দেখা যায় যে বাইসাইটোপেনিয়া আমরা বলছি, দুটো স্টেপ সাইকেল যে। এক্ষেত্রে আমরা বলবো একজন অভিজ্ঞ হেমাটোলজিস্ট দিয়ে আপনার পিবিএফ পেরিফেরাল ব্লাড ফিল্মটা কিন্তু করানো উচিত। সেক্ষেত্রে বোঝা যাবে যে অন্য কোনো আসলে জটিল রোগ আছে কিনা। এখনই আপনার উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমার যে কোনো সময় যখনই আমরা হিমোগ্লোবিন কম কারো দেখি অবশ্যই কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মটা করতে হবে। তখন আমরা আসলে সামনের দিকে অন্য পরীক্ষাগুলো দিব যে আসলে অন্য কোনো পরীক্ষা লাগবে কিনা। যেহেতু হিমোগ্লোবিন প্লেটেলেট দুটোই কম দেখা যাচ্ছে, এইটা একটা কিন্তু কারণ হতে পারে। আর এই সময় এটা কোনো আমরা বলছি ব্লিডিং এর জন্য হচ্ছে কিনা, অর্থাৎ যেই লাল গুলো দেখা যাচ্ছে সেগুলি প্লেটেলেট কমের জন্য হচ্ছে কিনা, ভেতরে তার কোনো রক্তক্ষরণ হচ্ছে না। অনেক যখন দেখা যায় যে রক্তক্ষরণের সময় প্লেটেলেট তো কমলো, রক্তক্ষরণ জনিত কারণে হিমোগ্লোবিনটা কমে গেল। সুতরাং আমি বলবো যে যত দ্রুত সম্ভব হয় কালকেই যদি একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই জিনিসগুলো একটু আমরা বুঝবো। কারণ 1 লাখের নিচে যদি নেমে যায় প্লেটেলেট, সেটা কিন্তু একটু চিন্তার বিষয় যে কোনো কারণে। সুতরাং আমরা বলবো আগামীকাল যদি পারেন কোথাও একটা ভালো একটা ল্যাবে যদি এটা করে এরপর আমাদের সাথে যোগাযোগ করেন তো খুবই ভালো। আর যদি সবচেয়ে ভালো হয় একজন শিশু রোগ বিশেষজ্ঞ কিংবা আপনি দেখেন এই মুহূর্তে যদি আমরা বললাম যদি জ্বর থাকে তার জন্য না পাবা যে কোনটা এইচ দিবেন 1 চামচ করে 3 বার। আর যদি চুলকানি থাকে যে সিরাপটা বললাম সেটা খান, বেশি বেশি করে পানি খাওয়াতে হবে, তরল জাতীয় খাবার এটা খাওয়াতে পারেন, ঘরে তৈরি জুস খাওয়াতে পারেন, বাইরের প্যাকেট জাতীয় জুস না। এই তরল জাতীয় খাবার যদি একটু করে বেশি করে খাওয়ার নিয়মগুলো একটু মেনে চলেন, আর যে টেস্টের কথা বললাম সেটা একটু করে যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা কোনো একজন শিশু রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, আমি মনে করি উনি পুরোপুরি রোগটা নির্ণয় করে সেখানে চিকিৎসা রয়েছে যেটাই হোক আপনার। সুতরাং ভয় পাওয়ার কারণে যে রোগে ধরা পড়ুক না কেন তার চিকিৎসা করলে ইনশাল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী।
হ্যাঁ, জুবাইর যে প্রশ্নটি করেছেন খুব সংক্ষেপ উত্তর দিব। এর আগে অনেকবার উত্তর দিয়েছে, আপনি নিজেও এই ইনফরমেশনটি বিভিন্ন জায়গায় ডিসেমিনেট করেছেন এবং গভর্নমেন্টের একটি রুলস হয়েছে, জারি হয়েছে, প্রজ্ঞাপন, নির্দেশনা এসেছে সকল গর্ভবতী মা, প্রেগনেন্ট সেতে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, উনি যদি নির্দেশনা নিয়মগুলোর মধ্যে পড়েন উনি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। শুধু আমাদের একটাই কথা যে গণ ভ্যাকসিন কার্যক্রমের মধ্যে ওনারা অন্তর্ভুক্ত নয়, এই কথাটি মনে রাখতে হবে, কারণ অনেক প্রেগনেন্ট মা ওখানে যে ফিরে এসেছেন, এটি কিন্তু তাদের জন্য রিস্কি, কারণ এতগুলো মানুষের মধ্যে যে সেখানে ভিড় করার জায়গাটি। আর দ্বিতীয় একটি পরামর্শ ছিল যে ভ্যাকসিনটি নেওয়ার আগে আপনি যে চিকিৎসকের সঙ্গে আছেন তার সাথে একটু কথা বলে নেন, আপনার এমন কোনো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা যে কারণে ভ্যাকসিন নেওয়া যাবে না একেবারে, এমন কোনো বিষয় আছে কিনা জাস্ট একটু বুঝে নেওয়ার বিষয়টি, অথবা পূর্ববর্তী অবস্থায় কোনো ভ্যাকসিন দিয়ে কখনো আপনার কোনো ধরনের বিশাল বড় পার্শ্ব প্রতিক্রিয়া যেটি উল্লেখ করার মতো এমন কিছু হয়েছে কিনা। কারণ হালকা টুকটাক একটু অ্যালার্জি হওয়া, একটু হালকা টেম্পারেচার আসা, এগুলোকে খুব নর্মাল হিসেবেই আমরা ধরে নিই, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অতএব আমরা বারবারই বলছি, আমাদের সোসাইটি থেকেও বলছি, গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা বলছি যে অবশ্যই গর্ভবতী মাকে ভ্যাকসিনের আওতায় আসতে হবে এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ফারজানা প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন প্রফেসর মোস্তফা জামান। রোগীর বয়স 70, 13 থেকে 14 দিন আগে জ্বর এসেছিল, সাথে কাশি ছিল। নাপা মোনাস জিনম্যাক্স খাওয়ার পর জ্বর কিছুটা কমলেও একদিন সেন্সলেস হয়ে যান। পরে ডাক্তার দেখালে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, খেয়ে আরও দুর্বল হয়ে যান। সারাদিনে একবারে কিছু খেতে পারেন না, গলায় কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে পারছেন না। পরে ডাক্তার ডাইসেফিন ইঞ্জেকশন দিয়েছেন, ইঞ্জেকশন দেওয়ার পর আরও দুর্বল হয়ে গেছেন। বলতে গেলে 7-8 দিন উনি কিছুই খাননি, আজ আবার জ্বর জ্বর ভাব। এটি কি অ্যান্টিবায়োটিকের কোনো সাইড এফেক্ট কিনা, এখন কি করণীয় জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। জি ধন্যবাদ। আসলে বয়স কি 70 বলেছে? 70। তার কি অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা, প্রেশার, ডায়াবেটিস ওষুধ এগুলো আছে কিনা আমরা জানতে পারতাম, মেনশন করেনি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারতাম। তবে একটি বিষয় কি, যে যেহেতু বয়স 70 এবং হঠাৎ করে অনেকগুলো অ্যান্টিবায়োটিক খেলে অনেকের শরীরের সমস্যা হতে পারে, আবার অনেকে মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়। তবে যে কোনো কারণে হোক না কেন, তার যেহেতু জ্বর হয়েছিল, জ্বরের পরেও এখন দুর্বল হতে পারে, কারণ আমরা জানি না যে কোন ব্যাকটেরিয়া ভাইরাসের কারণ হতে পারে। এবং জ্বর হওয়ার পরে কেউ কেউ আছেন একটু কিন্তু অনেক কারো করে খুব তাড়াতাড়ি সুস্থ ওঠেন, কারো করে একটু সময় লাগে। সেই কারণে অনেক সময় অনেকে কিন্তু মাথা ঘুরে পড়ে যেতেই পারে। তবে তাকে এই সময়টাতে একটু বেশি করে পানি পান করে, পুষ্টিকর খাদ্য, বিশেষ করে তাকে ফলের রস দিতে পারেন যদি ডায়াবেটিস না থাকে। বিভিন্ন আমরা যে ফ্রুটসের জুসগুলো আছে একটু কাজে দিবে তাকে। এবং তার সাথে আবারও বলছি, ডায়াবেটিস আছে কিনা খুবই এটি গুরুত্বপূর্ণ। এবং হিমোগ্লোবিন মাত্রাটা যদি দেখতে পারতাম, আমরা যদি জানতে পারতাম, বুকের একটি এক্সরে করতে পারতাম যে কত আছে, কোনো সমস্যা আছে কিনা, ছোটখাটো কিছু। তবে আপাতত আমরা বলবো, তিনি যদি আমাদের ইতিহাসে জানতে পারতেন যে বর্তমানে কোনো ওষুধ খাচ্ছেন কিনা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে সবসময় আমরা বলি কি, যে আমরা যে এম্পিরিক্যালি ওষুধ দিয়ে থাকি, যে কোনো পরীক্ষা কোন ওষুধটি তার কাজে লাগবে, কোন অ্যান্টিবায়োটিক কাজে লাগবে, সেটি আসলে আমরা জেনে দেওয়া ভালো। কিন্তু বেশিরভাগ সময় আমরা যেটি করে থাকি, যে একটি অ্যান্টিবায়োটিক আমরা হঠাৎ করে ব্যবহার করে ফেলছি, সেই অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্ট কিনা সেটি কিন্তু জানার কোনো আমাদের সুযোগ থাকছে না। এবং সেই অ্যান্টিবায়োটিক একবার দেওয়ার পরে আমরা কিন্তু পরবর্তীতে কালচার সেন্সিটিভ করে আমরা পরীক্ষা করে পাচ্ছি না যে আসলে তার জন্য কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন ছিল, সেটিকে আমরা সঠিকভাবে দিতে পারছি কিনা। যেহেতু এটি একটি বড় সমস্যা বাংলাদেশে, কারণ আমরা বেশিরভাগ সময় অ্যান্টিবায়োটিক কিন্তু এম্পিরিক্যালি দিয়ে থাকি, অর্থাৎ কোনো পরীক্ষা ছাড়া দিচ্ছি। এতে করে অনেক সময় হয়তো ভালো হয়ে যাচ্ছে, অনেক সময় কোনো রোগীর কিন্তু সমস্যা করছে, এবং আগামী দিনে কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কিন্তু বড় একটি সমস্যা তৈরি করবে। আমরা কিন্তু সবসময় কথা বলছি। সুতরাং আমরা তাকে বলবো, যেহেতু আপনি ধৈর্য ধরেন, অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক ছাড়াও রোগী ভালো হয়ে যায়, বিশেষ করে ভাইরাস যদি থাকে এই কারণে। তো আমরা শুধু ব্যাকটেরিয়ার কারণে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু ভাইরাসের কারণে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করে কোনো লাভ নেই। শুধু কিন্তু জ্বর হলে সবাই কিন্তু আমরা আগে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। তো আমি বলবো ধৈর্য ধরুন, সবসময় বলছি টাইম ইজ দ্য বেস্ট হিলার। তাকে যদি একটু সময় দেন, একটু যেহেতু মাথা ঘুরে পড়ে গেছে, নানান কারণে মাথা ঘুরে পড়ে যেতে পারে, সেই জন্য আপাতত বাড়িতে একটু রেস্ট থাকুক, পুষ্টিকর খাবার খাওয়ান, পর্যবেক্ষণে রাখুন যে তার কোন দিকে যাচ্ছে, সেইভাবে চিকিৎসকের সাথে আলোচনা করুন, আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা তাকে সময় মতন পরামর্শ দিব। তবে এই মুহূর্তে তাকে আমরা বলবো, যদি জ্বর চলে যায় একটু অপেক্ষা করুন, তার একটু সময় দেন, পুষ্টিকর খাবার খাওয়ান আস্তে আস্তে, এবং বেশি করে পানীয় পান করান। আমাদের বিশ্বাস আস্তে আস্তে অনেক সময় দিলে কিন্তু রোগ ভালো হয়ে যায়। তারপরে যদি জ্বর না যায়, জ্বর চলে গেলে আমরা বলি এই মুহূর্তে বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই, কিছুদিন পরে করবেন। আর যদি জ্বর ভালো হয়ে যায়, একটু অপেক্ষা করুন, পুষ্টিকর খাবার খাওয়ান, একটু যত্ন নিন। আমার বিশ্বাস আস্তে আস্তে অনেক সময় এই বয়সের রোগীরা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, সেই সময়টুকু তারা দিতে হবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। এর সাথে আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত দেখছেন করোনা হেল্প ডেস্ক জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে প্রথমে একটু যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল একজন প্রশ্ন করেছেন, তার মেয়ের বয়স 2 বছর 8 মাস, আজ 5 দিন হচ্ছে ঘন ঘন মলত্যাগ করছে এবং আমাশয় হয়েছে বলে ডাক্তার দেখানো হয়েছে, এখন ভর্তি আছে, কমেনি, আজও সে 6 বার পাতলা পায়খানা করেছে। এই মুহূর্তে কি করা যাবে? সাথে জ্বরও আছে। আসলে এক্ষেত্রে এই মুহূর্তে তার কোন ওষুধ চলছে সেটা যদি জানা যেত খুবই ভালো হতো। কোথায় ভর্তি আছে, মানে কোন লেভেলের, আমরা বলি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এইরকম লেভেলের তো হাসপাতাল রয়েছে। আপনি কোন লেভেলের হাসপাতালে ভর্তি আছেন সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। যদি দেখা যায় টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, অর্থাৎ বিভাগীয় সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালগুলো পিইটি থাকে না, এগুলো নিশ্চিন্ত থাকুন, ধীরে ধীরে কমে যাবে। আসলে সেটা কিন্তু আসলে একটু ইম্পর্টেন্ট। আমরা বলবো যদি জ্বর আপনি যেহেতু বলছেন বা বারবার পাতলা পায়খানার কথা বলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আমাশয় বা ডিসেন্ট্রি এগুলো অনেক সময় একটু সময় নেয়, অনেক ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্সও হতে পারে। সুতরাং আসলে আপনি যে ওষুধগুলি নিচ্ছেন, স্যালাইন নিচ্ছেন, তার সাথে সাথে অন্য খাবার খাওয়াচ্ছেন। অনেক সময় দেখা যায় জুস খাওয়ালে এমন হয়, গরুর দুধ খাওয়ালে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। সুতরাং শুধুমাত্র যে চিকিৎসক ওষুধ দিলেই যে ভালো হয়ে যাবে তা না। এই মুহূর্তে যেটা হাসপাতালে রয়েছেন, অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে গেলে অনেক একটু আমাদের কষ্ট হয়েছে। সুতরাং সেটা একটু মেনটেন করতে হবে। যেই পাত্র দিয়ে আপনি স্যালাইন খাওয়াচ্ছেন সেটা পরিষ্কার রয়েছে কিনা, আপনি যে বিছানাটাতে রয়েছেন সেটা পরিষ্কার রয়েছে কিনা, অনেকজন গাদাগাদি করে এক হাসপাতালে বা একই জায়গায় রয়েছেন কিনা, এই জিনিসগুলো যদি একটু মেনে চলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এই সময় যদি একটু মেনে চলেন, সেই যে মলমূত্র ত্যাগ করছে সেগুলো ঠিক মতো ধোয়া হচ্ছে কিনা, আমি বলবো সেই দিকে একটু যদি নজর দেন এবং স্যালাইনটা বারবার খাওয়াতে থাকেন। সাধারণত ডেসিনটা এতদিন লাগে না, তবে আমরা 1-2 দিন আর যদি একটু ধৈর্য ধরতে পারেন এবং যেখানে আপনি চিকিৎসারত আছেন তাদের উপর যদি একটু আস্থা রাখেন, নিয়ম সাথে মানতে হবে। যে হাসপাতালে সেই চিকিৎসক ওষুধ দিলেই যে ভালো হয়ে যাবে তা না। ডায়রিয়া এমন একটা ওষুধ যে তার 80% চিকিৎসা কিন্তু মা বাবার উপরে, অর্থাৎ যারা তারা লালন পালন করবে সেখানের উপর কিন্তু নির্ভর করছে। সুতরাং সেটা একটু আসলে ভেবে দেখতে হবে আপনাকে। তবে জিঙ্ক যদি না খেয়ে থাকেন, জিঙ্ক খাওয়ালে অবশ্যই অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়, সেটা একটু আপনি এই ক্ষেত্রে দিতে পারেন। বাকি সবগুলো বলবো যে আপনি যেহেতু চিকিৎসকের আন্ডারে রয়েছেনই, তত্ত্বাবধানে, সেখানে আস্থা রাখুন। আর যে নিয়মগুলি বললাম আমাদের পক্ষ থেকে, সেই নিয়মগুলির সাথে যদি একটু মেনে চলে দেখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার বাচ্চা অবশ্যই ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল আপনাকে। জায়েদ চৌধুরী প্রশ্ন করেছে তার স্ত্রীর জন্য 32 সপ্তাহের অন্তঃসত্ত্বা, গত মাসে পিত্তথলিতে পাথর ধরা পড়ে, এজন্য বুকে এবং উপরে পেটের ব্যথা সহ্যের বাইরে, এজন্য খেতে পারে না ঠিকমতো, কি করণীয় জানতে চেয়েছেন। আরেকটা প্রশ্ন, বাচ্চার নড়াচড়ার সময় মাঝে মাঝে ব্যথা পায়, এটা কিসের জন্য হয় ডাক্তার শারমিন আব্বাসী? এখানে তো আসলে যেটি হলো যে এরকম কিন্তু আমরা পাই, এবং ধরুন যে কারো হয়তো এরকম গলব্লাডার স্টোন হওয়ার একটি বিষয় আছে বা আছে, কিন্তু প্রেগন্যান্সিতে দেখা যায় যে পেইনটা অনেক বেড়ে যায় বা এই সমস্যাটি অনেক বেড়ে যায়, এবং পেটে ব্যথা নিয়ে এসেছে বা শুধু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তখনও হোল অ্যাবডোমেন প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় কিন্তু এই গলস্টোন ধরা পড়ে বা এটা আমরা পাই। এখন আসলে আমরা যতটা পারি আমাদের অপারেশনটা যদি অ্যাভয়েড করতে পারি, কারণ 32 সপ্তাহ নিয়ার টু ডেলিভারির কাছে উনি যাচ্ছেন, মিনিমাম 37-এ পৌঁছে গেলেই কিন্তু আমরা যে কোনো সময় ডেলিভারির একটা প্ল্যান করতে পারি। তো সেক্ষেত্রে একটু কষ্ট করে যদি আমরা টানতে পারি, কিন্তু সেটার জন্য নিয়ম কানুন প্রচুর মানতে হবে। যেমন আমরা বলি তৈলাক্ত খাবার, ফ্যাটি ফুড, মশলাযুক্ত খাবার, এগুলোকে কমপ্লিটলি এই মুহূর্তে অ্যাভয়েড করতে হবে, প্রথম একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে পেইনটাকে কমানোর জন্য সাধারণত অ্যান্টিস্পাজমেটিক, অর্থাৎ এরকম স্পাজম করে সেটাকে প্রিভেন্ট করে যে ওষুধগুলো, সেগুলো আসলে দিতে হয় এই ধরনের রোগীদেরকে। ফলে বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, নিশ্চয়ই যাকে দেখিয়েছেন তিনি সেটি প্রেসক্রাইব করবেন বা করেছেন, এমন একটি বিষয় আছে। এবং এখানে কমপ্লিটলি উনি গ্যাস্ট্রিকের ওষুধ 2 বেলা করে এবং ডমপেরিডন জাতীয় ওষুধও কিন্তু 2 বেলা করে খেতে পারবেন, এবং একটু রেস্ট থাকা, স্ট্রেস ফ্রি থাকা, রাতে না জাগা, প্রপারলি ঘুমানো, এই সবগুলো জিনিসের কিন্তু একটা সমন্বয় এখানে কাজ করে। আর বাচ্চা নড়াচড়া করলে আসলে সাধারণত ব্যথা পাওয়ার কথা না, কাজ না হলে। দুঃখিত ডাক্তার শারমিন আব্বাসী, আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মনে হয় জি শারমিন আব্বাসী। জুবাইর, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর যদি পেইন বেশি হয় উনি হয়তো সাপোজিটরি জাতীয় যে ওষুধগুলো আছে সেটি কিন্তু নেওয়া যেতে পারে এই ধরনের রোগীদের ক্ষেত্রে। অতএব সেই জায়গাটি আমাদের বুঝতে হবে, এবং ব্যথা অতিরিক্ত বাড়লে অনেক সময় কিন্তু এনপিও আমরা রাখি, কিন্তু সেই ক্ষেত্রে হাসপাতালে যদি অতিরিক্ত ব্যথা বেড়েছে
ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ইউসুফ রানা প্রশ্ন করেছেন, তার জন্য প্রফেসর মোস্তফা জামান। তিনি বিস্তারিত আমাদের লিখেছেন এবং বেশ কিছু ওষুধও খাচ্ছেন, তারও উল্লেখ করেছেন। আপনার সাথে শেয়ার করেছি ওষুধগুলো, যেহেতু আমাদের সময় স্বল্পতা তাই প্রশ্নটি পড়লাম না। আমি আপনাকে বলছি আসলে অনেকগুলো সমস্যা। প্রথম কথা, তিনি 8 মাস আগে কোভিড ছিল, কোভিড থেকে ভালো আছেন। তিনি মোনাস জাতীয় ওষুধ মন্ত্রীলোকা জাতীয় ওষুধ খাচ্ছেন, সেটা খেতে থাকুন, এবং ঠান্ডা যেহেতু লাগছে সে খেতে পারেন। কিন্তু তার বর্তমানে সমস্যা জানিয়েছেন, তার একসময় লো ব্লাড প্রেশার ছিল, এখন তার প্রেশার বাড়ছে। কিন্তু তিনি প্রেশার যেই মাত্রা বলেছেন, আমাদের টার্গেট লেভেল থাকে যেভাবে হোক, রক্তের চাপ সিস্টোলিক বলি 140 মিলিমিটার মার্কারি বেশি হলে বলি প্রেশার, ডায়াস্টোলিক বা নিচের যে প্রেশারটি সেটি 90 যদি উপরে বেশি থাকে তখন বলি প্রেশার। কিন্তু তিনি এর জন্য তার একজন চিকিৎসক দেখিয়েছেন, বিসলল 5 এই ওষুধটি খাচ্ছেন, তারপরে বলেছেন প্রেশার বেশি হলে তারপরে সঙ্গে আরেকটি ওষুধ যুক্ত করেছেন। যেহেতু আসলে আমরা আস্তে আস্তে ওষুধটি বাড়িয়ে দিই, কারণটা কি আপনি উল্লেখ করেছেন প্রেশার আজীবন লো ছিল, কিন্তু এটি অনেকেই বলে থাকেন চেম্বারে, তখন চিকিৎসকরা হঠাৎ করে একটি ওষুধ দিয়ে যদি আবার বেশি কমে যায় সেই চিন্তা করে আস্তে আস্তে ওষুধের মাত্রা বাড়ানোর চেষ্টা করে থাকি। সেই জন্য আপনাকে প্রথমে বিসোপ্রোল জাতীয় ওষুধটি দিয়েছেন, আবার বলেছেন যে আপনার যদি প্রেশার বাড়ে সেক্ষেত্রে আপনি অ্যাবেটিস যে ওষুধটি বলেছেন সেটি খেতে। কিন্তু আমরা বলছি কি, আপনি এখন মেপে বলেছেন যে বর্তমান ইদানিং 150 থেকে বেশি সিস্টোলিক, ডায়াস্টোলিক 95 থেকে, সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করে দ্বিতীয় ওষুধটি হয়তো যুক্ত করা লাগবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেশার মাপা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এবছরের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে কিন্তু প্রতিপাদ্য বিষয় ছিল মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, অর্থাৎ সঠিকভাবে ব্লাড প্রেশার মাপা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হঠাৎ করে যদি দৌড়াদৌড়ি করে প্রেশার মাপেন বাড়তে পারে, সেজন্য সঠিকভাবে সময় দিয়ে স্থির হয়ে তারপরে প্রেশার মাপতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি ওষুধটি ভালোভাবে আপনি প্রেশার, এবং আরেকটি বিষয়, যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের কিন্তু আপনার প্রেশার এমনিতেই কম থাকতে পারে। আপনি একটি উল্লেখ করেছেন যে আপনার অনেকগুলো ব্লক ধরা পড়েছে, আসলে অ্যাঞ্জিওগ্রাম ছাড়া ব্লক বলা সম্ভব না, আমার মনে হয় না আপনি অ্যাঞ্জিওগ্রাম করেছেন। আরেকটি বিষয় বলেছেন আপনি হাঁটাহাঁটি 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেও বুকে কোনো কষ্ট হয় না, এটি কিন্তু আপনার জন্য অনেক অনেক ভালো দিক। আপনি নিয়মিত হাঁটুন, আশা করছি আপনার প্রেশারও কমে যাবে। আর যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো খেয়ে যান, আশা করছি এইভাবে যদি চলতে পারেন আমাদের বিশ্বাস আপনার প্রেশারও কমে যাবে, অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। যেহেতু 1 ঘন্টা হাঁটছেন, এটি আপনার জন্য ভালো একটি শুভ লক্ষণ। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ডাক্তার আবু সাঈদ শিমুলকে ধন্যবাদ। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।